Assalamu alaikum. This is Mahbooba Sultana Ima, presenting by Mahbooba's Nursing Classes. তো শুরু করি। আজকে ফিটাল হার্ট রেট মনিটরিং নিয়ে আলোচনা করব। ফিটাল হার্ট রেট দেখার মূল কারণটাই হচ্ছে যে ফিটালের হার্ট রেট কেমন আছে এবং মায়ের কন্ট্রাকশনটা কেমন আছে, সেটা কিভাবে কাজ করতেছে সেগুলো দেখব। আবার এগুলো কিভাবে কোন ডিভাইসের মাধ্যমে নির্ণয় করা হয় সেগুলো জানবো। আবার এটা জানতে হবে যে দ্য নর্মাল ফিটাল হার্ট রেট কত। আমরা জানি যে নর্মাল ফিটাল হার্ট রেট 110 থেকে 160 বিট পার মিনিট। আচ্ছা, আমরা যে ফিটাল হার্ট রেট দেখার জন্য ট্রোকো ট্রান্সডিউসার লাগাবো, এটার আগে অবশ্যই মাকে হচ্ছে প্যালপেট করে নিতে হবে। মায়ের অ্যাবডোমিনটা প্যালপেট করে নিতে হবে। প্যালপেট করে নেওয়ার কারণটাই হচ্ছে যে তার কি সেফালিক পজিশনে আছে ফিটাস নাকি ব্রিস্ট প্রেজেন্টেশনে আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে বাচ্চার কোন পজিশনে আছে, যে হেডটা যদি নিচের দিকে থাকে, মানে এটা হচ্ছে মায়ের অ্যাবডোমিনের হচ্ছে যদি পেলভিকের মধ্যে থাকে, মাথা যদি নিচে থাকে তাহলে এটাকে আমরা বলবো সেফালিক পজিশন, এবং যদি মাথা উপরের দিকে থাকে তাহলে আমরা বলবো ব্রিস্ট প্রেজেন্টেশন। ফিটাল হার্ট মনিটরিং করার মেইনলি কারণ হচ্ছে কর্ড প্রোল্যাপস হয়েছে কি না, কর্ড কম্প্রেশন হয়েছে কি না, বা বাচ্চা মিউকেনিয়াম মানে খেতে পারে, এই জন্য ফিটাল ডিস্ট্রেস হয়ে যেতে পারে, অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। এগুলো কারণে আমরা ফিটাল মনিটরিং করে থাকি। আমরা দুইভাবে করে থাকি, এক্সটার্নাল মনিটরিং করতে পারি এবং হচ্ছে ইন্টারনাল মনিটরিং করতে পারি। এক্সটার্নাল মনিটরিং আমরা কিভাবে করব? এক্সটার্নাল মনিটরিং করব ফিটাসের হচ্ছে নন ইনভেসিভ। যদি external fetal monitoring is non-invasive and is performed with a troco transducer or Doppler ultrasonic transducer। ঠিক আছে, যদি এই দুটা ডিভাইস আবার কোথায় বসাবো এটাও আমাদের দেখতে হবে। ট্রোকো ট্রান্সডিউসার কোথায় বসাবো আর ড্রপলার আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসারটা আসলে কোথায় বসাবো। ট্রোকো ট্রান্সডিউসারটা বসাবো ফর ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য। হ্যাঁ, দিস সেন্সর প্লেস অন মাদার আপার অ্যাবডোমিন, এটা মায়ের আপার অ্যাবডোমিনে বসাতে হবে। এবং ট্রান্সডিউসার যদি ফিটাল হার্ট রেট দেখার জন্য করি, তাহলে সেটা আগে দেখতে হবে ফিক্সড সাউন্ড শুনতে হবে, আল্ট্রাসাউন্ড শুনে নিতে হবে যে বাচ্চার সেফালিক প্রেজেন্টেশনে আছে নাকি ব্রিস্ট প্রেজেন্টেশনে আছে। যদি সেফালিক প্রেজেন্টেশনে থাকে তাহলে ট্রান্সডিউসারটা লাগাতে হবে মায়ের লোয়ার অ্যাবডোমিনে। আর যদি সেফালিক পজিশন না থাকে, ব্রিস্ট প্রেজেন্টেশন থাকে, তাহলে মায়ের আপার অ্যাবডোমিনে ট্রোকো ট্রান্সডিউসারটা লাগাতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে প্যাটার্ন অফ ফিটাল হার্ট রেট। আচ্ছা, ফিটাল হার্ট রেট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ায় আছে নাকি ট্র্যাকিকার্ডিয়াতে আছে। ব্র্যাডিকার্ডিয়াতে যদি থাকে তাহলে অবশ্যই ফিটাল হার্ট রেট ইজ লেস দেন 110 বিটস পার মিনিট ফর 10 মিনিট অর লঙ্গার। মানে যদি 110 এর হচ্ছে নিচে আসে ফিটাল হার্ট রেট যদি 110-এর নিচে আসে, যে কুইকলি যে হচ্ছে আমরা বলে দিব যে এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এটা করা যাবে না। এটা যদি 10 মিনিট ধরে থাকে এবং তার থেকে একটু বেশি সময় থাকে তাহলে এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। সেম অ্যাজ যে ট্র্যাকিকার্ডিয়া, যদি হার্ট রেট 160-এর বেশি হয়, 160 বিট পার মিনিটের বেশি হয়, তাহলে আমরা এটাকে ব্র্যাডিকার্ডিয়া ধরবো, এবং এটাও হচ্ছে 10 মিনিট এবং তার থেকে বেশি সময় থাকবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নর্মাল হার্ট রেট, ফিটাল হার্ট রেট হচ্ছে 110 থেকে 160 বিট পার মিনিট। তারপর আমরা নার্সিং ম্যানেজমেন্ট দিতে পারি চেঞ্জ দ্য পজিশন অফ দ্য মাদার। মায়ের পজিশনটা চেঞ্জ করতে হবে এবং অ্যাডমিনিস্টার করতে হবে, অক্সিজেন দিতে হবে, অ্যাসেস দ্য মাদার ভাইটাল সাইন চেক করতে হবে, এবং এগুলোতেও যদি কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট না পাই, সাথে সাথে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারকে
কল করতে হবে। এরপর আমাদের বুঝতে হবে ইউটেরাইন অ্যাক্টিভিটি। ইউটেরাইন অ্যাক্টিভিটিটা এটা জানা আমাদের জন্য অনেক প্রয়োজন, কারণ ইউটেরাইন কখন কন্ট্রাকশন হচ্ছে কখন হচ্ছে না তা বুঝতে পারবো। যখন ইউটেরাইন কন্ট্রাক্ট মানে করছে না তখন 5 to 15 মিলিমিটার অফ মার্কারি, মানে এটাকে রেস্টিং টোন বলা হয়। কিন্তু যদি মানে কন্ট্রাকশন যখন হবে 50 থেকে 75 mmHg যদি হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে থাকে। এটা 110 mmHgও হতে পারে। আরেকটা জিনিস আমি বাদ রেখে গেছি, সেটা হচ্ছে টাইপে এক্সটার্নাল ফিটাল মনিটরিং এবং ইন্টারনাল ফিটাল মনিটরিং। এক্সটার্নাল ফিটাল মনিটরিং কিভাবে করব সেটা তো আমরা বুঝতে পারলাম যে ট্রোকো ট্রান্সডিউসার কোথায় বসাবো না, আর দুইটা ডিভাইস কোথায় আপারে বসাবো এবং কোথায় লোয়ারে বসাবো। কিন্তু ইন্টারনাল ফিটাল মনিটরিং আমরা কিভাবে করব? ইন্টারনাল ফিটাল মনিটরিং করতে হবে যে invasive and required rupturing of the membranous and attaching an electrode to the presenting part of the fetus. এটা মূলত প্রত্যেকটা হসপিটালেই এক্সটার্নাল মনিটরিং করা হয়। ইন্টারনাল মনিটরিংটা খুব রেয়ার কেসে করা হয়। আর ইন্টারনাল মনিটরিংটা সাধারণত যে যখন পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, তো তখন খুব টাইমলি মনিটরিং করার জন্য ইন্টারনাল মনিটরিং করা হয়। আর ইন্টারনাল মনিটরিং কাদের করা যাবে না, সেটা হচ্ছে যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে বা হচ্ছে HIV থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফিটাল মনিটরিং করা যাবে না, মানে হচ্ছে ইন্টারনাল মনিটরিং করা যাবে না। ইন্টারনাল মনিটরিং করার ক্ষেত্রে আরও একটা জিনিস খেয়াল করতে হবে যে 2 to 3 সেন্টিমিটার ডায়ালেশন আছে কি না, আর এটা ইমার্জেন্সি সিচুয়েশনে করা হয়। এখন আমরা আলোচনা করব ভ্যারিয়েবিলিটি ইন ফিটাল হার্ট রেট। আচ্ছা, ভ্যারিয়েবিলিটি ইন ফিটাল হার্ট রেটটা কি? ফ্ল্যাকচুয়েশন ইন বেসলাইন ফিটাল হার্ট রেট। আচ্ছা, ফ্ল্যাকচুয়েশনটা আসলে আমরা কি জানি? ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে ধরো 120 mmHg থেকে শুরু করে মিনিমাম 15 বিট পার মিনিট ইনক্রিজ আর 15 সেকেন্ড ধরে থাকবে। আচ্ছা, আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে দেখাই যে ফ্লাকচুয়েশনটা আসলে কি, বেস লাইন থেকে মিনিমাম 15 mmHg ওঠার পর যদি 15 মিনিট স্টে করে, 15 মিনিট থাকে, তাহলে আমরা এটাকে হচ্ছে ফ্ল্যাকচুয়েশন বলি। ফ্ল্যাকচুয়েশন বলতে যে হচ্ছে এইটা উপরে উঠতেছে বা হচ্ছে বেস লাইনে আসতেছে বা হচ্ছে ডিক্রিজ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, এটাকে হচ্ছে বলা হয় ফ্ল্যাকচুয়েশন। ভ্যারিয়েবিলিটি ইন ফিটাল হার্ট রেটে ফ্ল্যাকচুয়েশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি ফ্ল্যাকচুয়েশন না আসে, মানে ইনক্রিজ বা মানে হচ্ছে ডিক্রিজ না হচ্ছে, তো সেই ক্ষেত্রে খারাপ সেটা। তো অ্যাবসেন্ট অর আন্ডারস্ট্যান্ড ভ্যারিয়েবিলিটি ইজ considered as non-reassuring. Decreased variability can result from fetal hypoxia or acidosis, and certain medicationের কারণেও decreased variability হতে পারে। আবার temporary decrease is variability can occur when the fetus is a sleep stage. যদি মানে ফিটাল হচ্ছে স্লিপ স্টেজে চলে আসে, তো সেক্ষেত্রেও হচ্ছে ভ্যারিয়েবিলিটি ডিক্রিজ দেখাইতে পারে। আমরা অপেক্ষা করব 30 মিনিট পর্যন্ত। যদি 30 মিনিটের পরেও বাচ্চা স্লিপ স্টেজেই থাকে, তো সেক্ষেত্রে আমরা মাকে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বলবো এবং ঠান্ডা জুস খেতে দিব। তখনও যদি ঠিকভাবে হচ্ছে না হয়, তো সেই ক্ষেত্রে আমরা HCPকে কল করব। এটা করার আগে আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে NST এবং CST। এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, অ্যাসেলারেশনে আমরা হচ্ছে কি দেখব? অ্যাসেলারেশনে দেখব ব্রিফ টেম্পোরারি ইনক্রিজ ইন ফিটাল হার্ট রেট অ্যাট লিস্ট 15 বিট পার মিনিট মোর দেন বেস লাইন অ্যান্ড লাস্টিং অফ হচ্ছে 15 সেকেন্ড।
যেটা আমরা একটু আগে দেখাইলাম, এটা কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে, এটা ইনক্রিজ হবে। আর এটা ইউজুয়ালি হচ্ছে রিঅ্যাসিউরিং সাইন, ইউজুয়ালি অকার উইথ ফিটাল মনিটরিং মুভমেন্ট। এটার মাধ্যমে আমরা ফিটাল মনিটরিং মুভমেন্টটা বুঝতে পারবো, মেবি হচ্ছে এটা নন প্রায়োরিক কি প্রায়োরিক, এটা আমরা হচ্ছে বুঝতে পারবো। আর এটা হতে পারে কন্ট্রাকশনের কারণে, ইউটেরাইন কন্ট্রাকশনের কারণে, অর ভ্যাজাইনাল এক্সামিনেশনের কারণে, অর মাইল্ড কট কম্প্রেশনের কারণে এটা হতে পারে। যদি আমরা গ্রাফের মধ্যে দেখি যে প্রায়োরিকটা আসলে কেমন দেখতে আর নন প্রায়োরিকটা আসলে কেমন দেখতে, ফিটাল হার্ট রেট নিচের দিকে হচ্ছে ডিক্রিজ হয়েছে এবং কন্ট্রাকশনটা সেম টাইমেই দিছে, তাই না? এইটা হচ্ছে প্রায়োরিক মানে ফিটাল হার্ট রেট আর কন্ট্রাকশন একসাথে যখন হবে তখন এটাকে বলবো আমরা প্রায়োরিক। কিন্তু নন প্রায়োরিক বলতে বোঝায় যে হচ্ছে ফিটাল হার্ট রেট এক সময় মানে ডিক্রিজ হয়েছে বা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে পরে দিছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা হচ্ছে নন প্রায়োরিক বলি। কিন্তু আমাদের এই যদি এখানে অনেক সময় প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে হচ্ছে নার্সদের কি করার থাকতে পারে, এইটা যেহেতু রিঅ্যাসিউরিং, সো এখানে হচ্ছে নার্সদের একটাই জিনিস যে মনিটরিং করবে এবং অ্যাসিলারেশন ইজ আ গুড সাইন, এইটা হচ্ছে গুড সাইন, কারণ এখানে হচ্ছে প্রায়োরিকও থাকবে, নন প্রায়োরিকও থাকবে। সো অ্যাসিলারেশন ইজ আ গুড সাইন অফ ফিটাল হার্ট রেট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব যে অ্যাসেলারেশনটা আসলে কেমন আর ডিসেলারেশনটা আসলে কেমন। অ্যাসেলারেশনটা হচ্ছে উপরের দিকে যাবে এইটা, আর ডিসেলারেশন হচ্ছে নিচের দিকে নামবে। আচ্ছা, এখন আসবো আর্লি ডিসেলারেশনটা কি। আর্লি ডিসেলারেশন হচ্ছে আর্লি ডিক্লারেশনে আমরা কি দেখব, আর্লি ডিসেলারেশনে আমরা দেখব যে ডিক্রিজ ইন ফিটাল হার্ট রেট বিলো বেস লাইন দ্য রেট at the lowest point of the decrease usually remain greater than 100 beat per minute। হ্যাঁ, এইটা হচ্ছে আর্লি ডিসেলারেশনটা ফিটাল হার্ট রেট এবং কন্ট্রাকশন সাথেই হবে, মানে কন্ট্রাকশনও যখন হবে ফিটাল হার্ট রেটও তখন মানে আমরা বুঝতে পারবো, তখনই দেখতে পারবো। এটাকে আমরা হচ্ছে মিরর ইমেজও বলি, কেন বলি, কারণ দুইটা কন্ট্রাকশন বা হার্ট রেট আমরা একসাথে বুঝতে পারতেছি। যদি আমরা ডায়াগ্রামটা দেখি যে ফিটাল হার্ট রেটও যখন মানে নামছে কন্ট্রাকশনও তখন দিচ্ছে, আবার বেস লাইনে আবার মানে কন্ট্রাকশন দিচ্ছে, আবার ফিটাল হার্ট রেট বুঝতে পারতেছি এরা হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তো যেহেতু এই জিনিসটা সাথে হচ্ছে তার কারণে এটাকে হচ্ছে মিরর ইমেজ ধরা হয় আর কি। আচ্ছা, এই লেট ডিসেলারেশনে আমরা কি দেখতে পাবো? লেট ডিসেলারেশনে আমরা দেখতে পাবো এটা হচ্ছে নন রিঅ্যাসিউরিং প্যাটার্ন থাকবে, এবং হচ্ছে যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে ফিটাল হার্ট রেট যখন দেখা যাচ্ছে এখানে কন্ট্রাকশন তখন বেস লাইনে, আবার এখানে যখন কন্ট্রাকশন দিচ্ছে তখন ফিটাল হার্ট রেটের বেস লাইনে, আবার এটা যখন ডিক্রিজ হচ্ছে তখন কন্ট্রাকশন আবার বেস লাইনে। সো কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না, বা হচ্ছে কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না বলতে কি যে এইটা হচ্ছে যখন ডিক্রিজ বেস লাইনে আছে বা কন্ট্রাকশন হচ্ছে তখন এটা পরে হচ্ছে অনেক লেট করে হচ্ছে, বা এটা যখন বেস লাইনে আছে তখন আবার পরে কন্ট্রাকশন দিচ্ছে। সো এইটা আসলে লেট ডিসেলারেশনটা বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, ইমিডিয়েটলি এইচসিপিকে কল করতে হবে। আর এইটাকে কি মিরর ইমেজ বলা হয় না, মিরর ইমেজ কোনটাকে বলা হয়, আর্লি ডিসেলারেশনকে, কারণ ওইটা যখন কন্ট্রাকশন দিচ্ছে হার্ট রেটও তখন আমরা বুঝতে পারতেছি বাচ্চার, এই জন্য ওইটার সাথে এটার বিপরীত, কারণ এইটা লেট করে হচ্ছে কিন্তু আর্লি ডিসেলারেশনটা সাথে হচ্ছিল। আচ্ছা, নার্সিং ইন্টারভেনশন আমরা কি দিতে পারি, ইমিডিয়েটলি ইমপ্রুভিং প্লাসেন্টা ব্লাড ফ্লো অ্যান্ড ফিটাল অক্সিজেনেশন ইন ফ্রম এইচসিপি, সাথে যেহেতু এটা লেট ডিসেলারেশন অবশ্যই এইচসিপিকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, ভেরিয়েবল ডিসেলারেশন যে হচ্ছে এটা আমরা কখন বুঝবো, যখন এইটা
হচ্ছে ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাসের ওয়াল, আর এটা হচ্ছে প্লাসেন্টা, আর এটা হচ্ছে ফিটাস। যখন অ্যামনিওটিক ফ্লুইড থাকবে না বা অ্যামনিওটিক ফ্লুইডের মানে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে না, তখন কি হবে, বাচ্চা প্লাসেন্টার সাথে লেগে যাবে, তাই না? এটা একটা ইমার্জেন্সি, তাই না? তো এখানে কি হতে পারে, কর্ড প্রোল্যাপস হতে পারে, বা বাচ্চা তখন হাইপক্সিয়ায় চলে যেতে পারে। তো এটা কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশন, হ্যাঁ, ফ্লুইড যেহেতু ভিতরে নাই, বাচ্চা, ইউটেরাস আর হচ্ছে প্লাসেন্টা একসাথে কিন্তু লেগে আছে, তাই না? আচ্ছা, আমরা নিচে দেখি যে এখানে কি বলা আছে। Variable deceleration caused by contraction that restrict follow that the umbilical cord, যেটা আমি মাত্রই বললাম। এখানে আমি একটা ছোট করে ছবির মতো আঁকাই দিছি যে এখানে ইউটেরাস এবং হচ্ছে প্লাসেন্টা, বেবি যদি ওয়ালের সাথে একদম লেগে যায়, এটা একটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এর মধ্যে কোনো ফ্লুইড যদি না থাকে, তো সেই ক্ষেত্রে এইরকম হতে পারে। আর ভেরিয়েবল ডিসেলারেশন অলসো মে বি নন পারিওডিক, অকারিং অ্যাট টাইম আনরিলিজ টু কন্ট্রাকশন, ঠিক আছে? তাছাড়াও আমরা কি দেখতে পারি, দে আর সিগনিফিক্যান্ট ওয়েন ফিটাল হার্ট রেট, যদি এখানে হচ্ছে 70 বিট পার মিনিটের নিচে চলে আসে এবং সেখানে যদি 60 সেকেন্ড মানে থেমে থাকে বেজ লাইনে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এইচসিপিকে কিন্তু কল করতে হবে। আচ্ছা, আমরা কি কি ইন্টারভেনশন দিতে পারি হচ্ছে, আমরা ইন্টারভেনশন দিতে পারি যে অক্সিটোসিন বন্ধ করে দিব এবং মাদারের পজিশন ঠিক করে দিব, অক্সিজেন দিব, অ্যাডমিনিস্টার অক্সিজেন দিব, আর হচ্ছে ভাইটাল সাইন চেক করব এবং এইচসিপিকে কল করব। আচ্ছা, এইটা যে আমরা দেখলাম, এখানে একটা কি ইমার্জেন্সি সিচুয়েশন না? যেহেতু হচ্ছে ফ্লুইড কমে গেছে, তো সেহেতু আমরা কি দিতে পারি, অ্যামনিও ইনফিউশন দিতে পারি। এইটা কিভাবে দিব, যখন হচ্ছে ফ্লুইড থাকবে না, তখন নর্মাল স্যালাইন ইউটেরাসের মধ্যে কি চ্যানেল ওপেন পাইপ দিয়ে স্যালাইন সেট দিয়ে আমরা ইউটেরাসে ফ্লুইডটা দিব, নর্মাল স্যালাইন দিব, যেটা কিনা কিসের মতো কাজ করবে, অ্যামনিওটিক ফ্লুইডের মতো কাজ করবে, তাই না? অ্যামনিওটিক ফ্লুইডের মতো কাজ করবে, এবং এইটা যত দ্রুত সম্ভব সিজারিয়ান সেকশন করতে হবে, কারণ বাচ্চার অবস্থা যেহেতু ফ্লুইড শুকায় গেছে এবং অন্য একটা ফ্লুইড দেওয়া, অন্য একটা বলতে কি আর্টিফিশিয়ালিভাবে ফ্লুইড দেওয়া হয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সিজারিয়ান সেকশন করে ফেলা। আচ্ছা, নন রিঅ্যাসিউরিং ফিটাল হার্ট রেট কোনগুলো, যেগুলো হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আমি আগেই বলেছি ব্র্যাডিকার্ডিয়া যদি সেটা হচ্ছে 10 মিনিট অথবা 10 মিনিটের বেশি স্থায়ী থাকে, মানে 60 বিট পার মিনিটের যদি কমে যায়, আর সেটা যদি 10 মিনিট অথবা 10 মিনিটের বেশি স্থায়ী থাকে, তাহলে সেটা ব্র্যাডিকার্ডিয়া। এবং ট্র্যাকিকার্ডিয়া যদি 160-এর উপরে 10 মিনিট অথবা 10 মিনিটের বেশি থাকে, তাহলে আমরা ট্র্যাকিকার্ডিয়া ধরবো। এবং লেট ডিসেলারেশন, প্রোলং ডিসেলারেশন যদি হচ্ছে 60 মিনিটের বেশি থাকে, আবার হচ্ছে হাইপারটোনিক ইউটেরাইন অ্যাক্টিভিটি ডিক্রিজ অর অ্যাবসেন্ট ভ্যারিবিলিটি যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নন রিঅ্যাসিউরিং ফিটাল হার্ট রেট ধরবো। আর এখানে হচ্ছে কি ভ্যারিয়েবল ডিসেলারেশন ফলিং টু লেস দেন 70 বিট পার মিনিট ফর লঙ্গার দেন 60 সেকেন্ড, এটা তো আমি আগেই বললাম আর কি। নার্সিং ইন্টারভেনশন আমরা কি দিব, আইডেন্টিফাই দ্য কেসটা আসলে কি সেইটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যে এটা কি আর্লি ডিসেলারেশন নাকি হচ্ছে লেট ডিসেলারেশন, এটা আসলে কি ধরনের মানে কি ধরনের অবস্থায় আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে ডিসকন্টিনিউ অক্সিটোসিন ইনফিউশন করতে হবে, চেঞ্জ দ্য মাদার পজিশন করে দিতে হবে, এবং অক্সিজেন মাস্ক দিতে হবে 8 to 10
মিনিট, লিটার পার মিনিটে দিতে হবে। তারপরে কি করতে হবে, সিজারিয়ান সেকশনের জন্য এই এই জিনিসগুলো যত দ্রুত করা যাবে তত দ্রুত ভালো হবে। এই তো আজকে ছিল হচ্ছে ফিটাল হার্ট মনিটরিং আমরা কিভাবে করব। তো আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো এইভাবে করলেই হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।